একদিকে কর্মবিরতি কিন্তু লাগাতার চলছে। গতকাল মধ্যরাত পার করে কিন্তু জিবি বৈঠক হয়েছে, যেখানে 21টা মেডিকেল কলেজের সংগঠকরা, প্রতিনিধিরা তারা উপস্থিত ছিলেন এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা কিন্তু লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, রীতিমতো একটা অচলাবস্থা তৈরি হয়েছে, আমরা গতকালও দেখেছি এবং গতকাল চিকিৎসক সংগঠন তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, তারা বলছেন শুধুমাত্র নন এমার্জেন্সি নয়, এবার এমার্জেন্সিতেও তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। আজ সকালে কি অবস্থা? শোনা যাচ্ছে না আবিরের কথা, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আরজিকর মেডিকেল কলেজ চত্বরই শুধু নয়, এই শহরের সমস্ত সরকারি হাসপাতাল, এমনকি রাজ্য জুড়ে কিন্তু একই ছবি দেখা গিয়েছে, যেখানে সর্বত্রই কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। আন্দোলন কিন্তু আরও জোরদার হচ্ছে গতকাল রাতের বৈঠকের পর। আবির সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ফের একবার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে। আবির, ইতিমধ্যে দেখো আমরা রয়েছি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। যারা এখানে গতকাল থেকে যে অচলাবস্থা, সেই অচলাবস্থায় চলছে। বাইরে ব্যারিকেড, কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে দুর্ঘটনায় আহত বেশ ব্যক্তিকে আমরা দেখলাম আজকে আনা হলো, কিন্তু তারা চিকিৎসা পাবেন কিনা পরিবারই তারা সংশয় প্রকাশ করছেন। কিন্তু হাসপাতাল চত্বরের ঠিক বাইরে একাধিক এই ধরনের কিন্তু পোস্টার বা ব্যানার রয়েছে, যেখানে আমরা রোগীর পরিবার যাব কোথায় কোনো জায়গায় লেখা রয়েছে যে পরিষেবা চালু করতে হবে এবং সাধারণ নাগরিক সমাজ লেখা আছে। এবং তার সঙ্গে দেখানোর জন্য যে একাধিক এই ধরনের ব্যানার কিন্তু টাঙানো রয়েছে, যেখানে বলা হচ্ছে যে পরিষেবা বন্ধ রেখে আন্দোলন কেন। যদিও যারা এখানে হাসপাতালে যারা আন্দোলন করছেন তাদের বক্তব্য শুধুমাত্র এই যে ঘটনা, সেই ঘটনায় প্রকৃত তদন্ত তাদের প্রধান দাবি, এবং তাছাড়াও একাধিক দাবি তো তাদের রয়েছে, নিরাপত্তা সংক্রান্ত দাবি রয়েছে যে তাদের নিরাপদে তারা দিনের পর দিন কাজ করতে পারছেন না। প্রথমে সেফটি লাগবে এবং তারপর তারা পরিষেবা দেবেন এবং সার্ভিস দেবেন। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে হাসপাতাল চত্বরের চারিদিকে এই ধরনের সাধারণ নাগরিক সমাজ বলে কিন্তু ব্যানার লাগানো রয়েছে। আরো একবার দেখাতে বলছি শান্তনুকে, এবং এই যে একাধিক ব্যানার যেখানে অবিলম্বে আরজিকর হাসপাতালে রোগীর পরিষেবা চালু করতে হবে এবং এই যে দাবি ন্যায় বিচারের দাবি, সেই আন্দোলন থেকে রাজনৈতিক রং দূর করতে হবে, এই ধরনের ব্যানার এখানে চারিদিকে লাগানো হয়েছে। অন্যদিকে আমরা দেখছি যে এই যে পুরো ব্যানারে আরজিকর হাসপাতালের বাইরে গেটের কাছে এখানে এমনকি যে গার্ডরেল লাগানো হয়েছে, সেই গার্ডরেলের মধ্যেও কিন্তু এই ব্যানারগুলো লাগানো রয়েছে দেখা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর সংখ্যায় পুলিশ। কিন্তু অচলাবস্থা বা এই যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলবে এমনটাই জানা যাচ্ছে স্টুডেন্টদের সূত্র থেকে। তার কারণ তাদের যেটা বক্তব্য, যে তাদের যে দাবিগুলো সেগুলো যদি না মানা হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের পক্ষে কাজ করা অসম্ভব। তার কারণ তারা নিরাপত্তা যদি না পান বা যদি নিরাপদ না অনুভব করেন, তাহলে তারা কিভাবে পরিষেবা দেবেন। এই যে উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই বলে এই যে ব্যানার, সেই ব্যানারের তলাতেই কিন্তু আর কিছুক্ষণ পরেই তারা এখানে আসবেন। এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে জরুরি পরিষেবার জন্য অনেকেই এসছেন, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এখন দেখার বিষয় যে গতকাল যে ছবিটা বারবার করে আমরা দেখেছি, যেখানে সাধারণ রোগীরা তারা এসে ফিরে যাচ্ছেন, এমনকি বন্ডে সই করে ভর্তি হয়ে থাকা পেশেন্ট তিনি বাড়ি চলে গিয়েছিলেন। এবং এখন এই যে দেখার বিষয় যে গতকালের থেকে আজকে পরিস্থিতি বদলায় কিনা, নাকি একই রকম সমস্যার সম্মুখীন হবেন সাধারণ যারা এখানে রোগীর পরিজনেরা আছেন তারা। একেবারেই আবির, ধন্যবাদ। অর্থাৎ ওপিডি এমার্জেন্সি বেলা বাড়লে কিন্তু বোঝা যাবে আজকের পরিস্থিতি কোন দিকে গড়ায়। যদিও এই অবস্থার মধ্যেই অধ্যক্ষ বদল হয়েছে, সুরিতা পাল তিনি আজকে দায়িত্ব নিতে আসবেন, সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। তবে কি বলছে ইনকোয়েস্ট রিপোর্ট? শরীর জুড়ে কিন্তু আঘাতের চিহ্ন রয়েছে ওই নির্যাতিতার। গাল, গলা, ঠোঁটে আঘাত রয়েছে, থাইরয়েড কার্টিলেজ একেবারে থেতলে দেওয়া হয়েছে, শরীর জুড়ে অসংখ্য ক্ষত। একা সঞ্জয় রায়ের পক্ষে কি এই নারকীয় অত্যাচার সম্ভব? ইনকোয়েস্ট রিপোর্ট বলছে অসম্ভব। ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন, আরজিকর হাসপাতালে নিহত চিকিৎসকের শরীরে অত্যাচারের ভয়াবহতা দেখে ফরেনসিক বিশেষজ্ঞরা তাই বলছেন। এত কিছু একজন মানুষের পক্ষে করা সম্ভব নয়। একজন মানুষ রেপ অ্যান্ড মার্ডার করলে যে ব্যাপারগুলো দেখা যেত তার তুলনায় আরও ভয়ঙ্কর ব্যাপারটা ঘটেছে। এটা পোস্টমর্টেম রিপোর্ট থেকে এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে নট অনলি ওয়ান পিপল ইজ ইনভলভ ইন দ্য কেস, বাট মাল্টিপল মার্ডারার ইজ ইনভলভ।
যারা একসাথে মেয়েটাকে রেপ এবং মার্ডার করে ফেলেছে। এটা যে একজনের কাজ না, সেটা তো এখন পিএম রিপোর্টস বা যা যা তথ্য পাওয়া যাচ্ছে সেটা থেকে খুবই পরিষ্কার বোঝাই যাচ্ছে। তো আমরা যেটা চাইছি, একজন না বহুজন আর কে এর পিছনে আছে সেটা যেন বাইরে আসে। কোনো একজন একা মানুষের ক্ষেত্রে এতটা করা সম্ভব নয়। নাক মুখ চেপে ধরলে স্মদারিং, আর এখানটা টিপলে একতালে অর্জুন হতে হয়, মানে এ হাত দিয়ে এখানে করছে ও হাত দিয়ে। আর কিন্তু যদি তখন ভদ্রমহিলা আনকনসিয়াস না হয়ে পড়ে থাকেন তাহলে তো একজনের কাজ হবে না। এই এতগুলো ইনজুরি থাকার জন্যে আবার সাধারণভাবে একজন লোকের কাজ এটা হতে পারে না। সে নিশ্চয়ই তার সঙ্গে আরও লোক এনেছিল এবং তার জন্যই হয়েছে। একেবারে প্রথম দিন থেকেই আশ্বাস দিচ্ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। গতকালও তিনি বলেছেন 4-5 দিনের মধ্যে যদি আর কেউ জড়িত থেকে থাকেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুনুন। আমরা নিশ্চিত কি আগামী 4-5 দিনের মধ্যে যদি আরো কেউ থাকে আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো। আমি ডক্টর খায়ের কাছে এই জায়গায় যাবো। ইন্দ্রনীল, একটা জিনিস তো অবশ্যই প্রশ্নের মুখে পড়বে, 30-30টা সিসিটিভি ক্যামেরা এই মুহূর্তে সার্ভেলেন্সের মধ্যে রয়েছে। আমরা জানি এই সঞ্জয় রায় যাকে গ্রেফতার করা হয়েছে, হোমগার্ড তাকে চিহ্নিত করেছেন, সিসিটিভি ফুটেজেই তার কিন্তু আনাগোনা দেখা গিয়েছিল। কিন্তু এতগুলো সিসিটিভি ফুটেজে একা সঞ্জয়কেই ধরা গেল, তার সঙ্গে আরো যে একাধিক মানুষ থাকতে পারেন তাদের হদিশ পুলিশ এখনো পেল না, 4 দিন পেরিয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে সঞ্জয় কাস্টাডিতে রয়েছে, কিন্তু যে সঞ্জয়ের সঙ্গে পুলিশের এত ঘনিষ্ঠতা তাকে জিজ্ঞাসাবাদ করে আদৌ কি আর কারোর হদিশ পাওয়া যাবে আশা রাখছেন? এক্স্যাক্টলি, কারণ ঘটনাটা ঘটেছে একটা রাজ্য সরকারি মেডিকেল কলেজে, রাজ্য সরকারের সেই অধীনে সেই মেডিকেল কলেজ চত্বরে রাজ্য পুলিশের আউটপোস্ট আছে, কলকাতা পুলিশের আউটপোস্ট, পুলিশ পার্সন সেখানে পোস্টেড আছে। এবং তারপরেও ওখানে যে ঘটনা ঘটেছে এবং যাকে ধরেছে বলে যাকে সন্দেহভাজন হিসেবে ধরা হয়েছে, সে মানে একজন তো ব্যক্তিত্ব কাজ নয়, এটা প্রত্যেক একটা বাচ্চাও এখন বলতে পারে, এর জন্য ফরেন্সিক এক্সপার্ট হতে হবে না। কিন্তু যে সিসিটিভি ক্যামেরা 1 বছর হয়ে গেছে, আপনারা জানেন যে যাদবপুর ইউনিভার্সিটিতে যে ঘটনা ঘটেছিল, সেই যে স্বপ্ন নিভে গেছিল, তারপরেও কিন্তু সিসিটিভি ক্যামেরা না যাদবপুরে সেটা ফলো হয়েছে যে পর্যাপ্ত পরিমাণে, না এখানে হয়েছে। এবং এখানেই প্রশ্ন আসছে, এবং এখনও বারবার করে যখন সাধারণ মানুষ ভরসা করতে পারছে না, নির্যাতিতার পরিবার পরিজন ভরসা করতে পারছে না, তাহলে কেন দেরি করা হচ্ছে? এভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্য এত সময় নিয়ে নিচ্ছেন। মুখ্যমন্ত্রী কালকে তো বলতে পারতেন, যখন তিনি ঘোষণা করছেন, তিনি স্বীকারোক্তি করছেন যে তার পুলিশ প্রশাসন এখনও প্রকৃত খুনিদেরকে অধরায় ছেড়ে রেখে দিয়েছে, তাহলে তো ইমিডিয়েটলি তদন্তের সাথে যদি তার পুলিশ প্রশাসন ব্যর্থ, রাজ্যের পুলিশ মন্ত্রী ব্যর্থ, তার পাশে কলকাতা পুলিশ কমিশনার তিনি একটা ব্যর্থ, তার পদত্যাগ তো নেওয়া উচিত। তার সাথে সাথে ইমিডিয়েটলি তদন্তের সাথে যাতে কোনো ফার্দার এভিডেন্স, সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাতে আর নষ্ট না হয়, হয়তো নষ্ট হয়ে গেছে এতদিনে, তারপরেই হয়তো সন্দীপ ঘোষকে সরানো হয়েছে, তারপরেই হয়তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার পরিবারের কাছে পৌঁছেছে, সেই সিসিটিভি ফুটেজ যদি বা তার সাথে যে তথ্য প্রমাণ এগুলো লোপাট যদি না হয়ে থাকে, কিছু অবশিষ্ট থেকে থাকে, তাহলে ইমিডিয়েটলি তদন্তের সাথে সেটা সেন্ট্রাল এনকোয়ারি সিবিআই এর কাছে ইমিডিয়েটলি হস্তান্তর করুক। কারণ আমাদের রাজ্যের জেনারেল কনসেন্ট তো উইথড্র করা আছে, রাজ্য সরকার না চাইলে এখনো পর্যন্ত সিবিআই এসে তদন্ত করতে পারেন। এবং পরিবার, এটা দুর্বিষহ যে অনেকে বা তৃণমূলের অনেকে বলছে যে পরিবার পরিজনকে এখন যারা অলরেডি শোকাহত, যার মেয়েকে হারিয়েছে এবং এত নির্মমভাবে যাকে হত্যা করা হয়েছে, তার বাবা মা যেভাবে শোকস্তব্ধ অবস্থায় রয়েছে, তাকে এখন যদি আদালতের দ্বারে দ্বারে ছুটে বেড়াতে হয় তার মেয়ের বিচারের জন্য, এর থেকে দুর্ভাগ্য কিছু না। খুব সিম্পল বিষয়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি চান সঠিক বিচার হয়, এবং তিনি যখন মেনে নিয়েছেন তার রাজ্যের পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে, ইমিডিয়েটলি তদন্তের সাথে সিবিআই কে কেসটা হস্তান্তর করে। সেই জায়গায় শীর্ষেন্দুদা, কামদুনির ঘটনার ক্ষেত্রেও কিন্তু আমরা কার্যত বক্তব্যগুলো একই রকমের ছিল, সেই ফাস্ট ট্র্যাক কোর্ট, সেই ফাঁসির দাবি, এবং এখানেও কিন্তু সেই একইভাবে ঘটনা পরম্পরা এগোচ্ছে। কামদুনির পরিণতি আমরা জানি এখন সুপ্রিম কোর্টে রয়েছে, এবং সেখানেও কিন্তু পরিবারের লোকজন অভিযোগ করেন এখনো রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবীরা সেখানে যান না, এবং দিনের পর দিন একেবারে ডেট নষ্ট হচ্ছে কার্যত। কোথাও এই ঘটনার ক্ষেত্রে পরম্পরা যেভাবে এগোচ্ছে, আপনি কতটা আশাবাদী? ধর্ষণ মানবাধিকার ও মহিলাদের সার্বভৌমত্বের উপর হেনস্থা। যারা এই ধরনের জঘন্য অপরাধ করে তাদের কাউকে রেয়াত করা উচিত নয়। আজকে যে জায়গায় যে পুলিশ কমিশনার যে বিবৃতি দিচ্ছেন, ও তো গণের মাঠের ঘোড়াও হাসছে। উনি কার জন্যে বলতে পারছেন না, আপনি বলুন। আপনি যত দিন যাবে এভিডেন্স কিন্তু তত তথ্য প্রমাণ লোপাট হবে। এইটা কেন বুঝতে পারছেন না? আজকে শুধু কামদুনি বলছেন, মধ্যমগ্রাম, হাঁসখালি, প্রত্যেকটা জায়গায় প্রতিশ্রুতি দিয়েছেন। আজকে ফোনে প্রতিশ্রুতি দিয়েছিলেন এইখানে আপনার আরজি করে, কামদুনিতে তো গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী 15 দিনে চার্জশিট দেবেন। আজকে কামদুনির যে অবস্থা সেটা প্রত্যেকে দেখছে। 17 জন সরকারি আইনজীবী পাল্টেছিলেন,
আজকে এই জায়গাতেও তাই হবে। এইখানেও এই যাকে খাড়া করা হয়েছে সেও দেখবেন বেল পেয়ে গেছে, তখন কি করবেন? আজকে সিবিআইকে দেবেন, তারপরে সিবিআই যে রাজ্য পুলিশের আন্ডারে কাজ করবে সেই রাজ্য পুলিশ কাজ করবে না, তখন বলবেন যে সিবিআই করেছে। আজকে বিচার বিভাগীয় তদন্ত লাগবে, বিচার বিভাগীয় তদন্ত লাগবে, তবে এটা একমাত্র হতে পারে। তাহলে কি কবিউল একেবারে বিচার বিভাগীয় তদন্ত ছাড়া আর কোনো উপায় নেই, এমনটাই আপনাদের মনে হচ্ছে? আমরা প্রথম দিন থেকে দাবি করেছি জুডিশিয়াল ইনকোয়ারি, প্রথম দিন থেকে আমাদের এর অন্যথা কিছু নয়। বিচার বিভাগীয় তদন্ত ছাড়া এই সত্য উদ্ঘাটন হবে না, কারণ নানান বিষয় থাকবে এর মাঝে। এবং আমরা তার সাথে সাথে এই যে পুলিশ যেদিন আন্দোলনকারীদের উপর আক্রমণ করলো 10 তারিখে, তাদেরকেও আন্ডার স্ক্যানার করতে চাইছি যে তাদেরকেও অ্যাপোলজি নিতে হবে। পুলিশ সেই অ্যাপোলজি লেটার এখনো পর্যন্ত দেননি, মানে যেদিনকে আন্দোলনকারীদের উপর আক্রমণ করা হলো। আচ্ছা, এবং তার সাথে সাথে এই যে ডিলেইংটা চলছে এর বিরোধিতা আমরা প্রথম থেকেই করছি। একদম সত্যি, আমি বলছি এত সময় লাগার তো কথা নয়, কোনো কথাই নয়, বাইরে হয়নি, এটা একদম ভেতরে, একদম কাছে, একদম হসপিটালের ভেতর, একদিন দুদিনে পাওয়া যাচ্ছে। সেই তদন্তগুলো কেন সঠিক হচ্ছে না, ঠিক পথে হচ্ছে না? এবং প্রথম 72 ঘন্টা যখন পেরিয়ে গেল, ট্রেনিং নেই পুলিশের। না, পুলিশ এসে ক্লেম করলো যে তারা নাকি কেস ক্র্যাক করে দিয়েছে, এমন কেস ক্র্যাক করেছে রাজ্যের পুলিশ কমিশনার বলছেন প্রেস করে, অথচ যারা অন ডিউটি সেদিন ছিলেন তাদের কাউকে জেরাই করা হয়নি। এবং মুখ্যমন্ত্রী বলছেন যে আরো কেউ আছে, তাহলে এবং ভেতরের লোক থাকতে পারে, তাহলে যেটাই বলুন কোনো স্পেকুলেশন নয়, এমনটাই অনুমান করছেন তিনি। বলছেন পরিবারের সঙ্গে কথা বলার পর, শুধু পরিবার নয়, তার পাশাপাশি কুণাল ঘোষ তিনিও কিন্তু একটি অডিও ভাইরাল করেছিলেন এবং সেখানেও কিন্তু সেই ভেতরের লোকের তত্ত্বই বারবার সামনে আসছে। শুনুন একবার। সেমিনার রুম অনেক ভেতরে, সেখানে সাধারণ মানুষ বা একজন সিভিক ভলেন্টিয়ারের পক্ষে মানে কোনো রকম দরকার ছাড়া অত রাতে 3টে থেকে 6টার মধ্যে যাওয়াটা খুব অস্বাভাবিক ব্যাপার, এটা কখনো হতে পারে না। দেখুন, আন্দোলনকারী চিকিৎসকরা তারাই একই কথা বলছেন। মুখ্যমন্ত্রী গতকাল কি বললেন শুনুন। ওখানে ওদের সিকিউরিটি ছিলেন, সবাই ছিল, কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তিনি বলছেন সঞ্জয় কখনোই এত বড় মাতব্বর হয়ে উঠতে পারতো না যদি না তার মাথার উপর কারোর হাত থাকতো। তার যে অবস্থানগত বিষয়টা ছিল, সেই অবস্থানগত বিষয়তে সে কখনো এত মাতব্বর হতে পারে না যদি তার মাথার উপর বিশেষ ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির হাত না থাকে। সেই হাতটা খুঁজে বার করা দরকার। সেই হাতটা খুঁজে বার করতে পারলেই আমার মনে হয় সব সমস্যার মীমাংসা হবে। দেবনানন্দা, তাহলে কি এই ভেতরের লোক কোথাও আছে এবং সেই কারণেই এই বাড়তি সতর্কতা, তদন্তে ধীর গতি বা এই বাড়তি সময় দেওয়া? বিরোধীরা তো তাই বলছে। কখনো না, ইংরেজিতে একটা কথা বলে, টলস্টয় বলেছিল, রং ডাজ নট সিজ টু বি রং। অন্যায়টা নিঃশেষ না হওয়াটা অন্যায়, কারণ এই অন্যায়টাকে যদি না ধরতে পারে রাজ্য সরকারেরও বদনাম। আমার একটা কথা এখানে, ইন্দ্রনীল বলছে মানে সিবিআই, এরা বলছে জুডিশিয়াল। এখন ব্যাপারটা হচ্ছে এই যে গন্ডগোল হচ্ছে, কারা কি বলছে? উনি বলছেন, দিদি বলছেন যে রবিবারের আমি এটাকে যদি না পারি দিয়ে দেব। আবার এখানে মানে ছাত্রদের বলা হচ্ছে জুডিশিয়াল। কারা কি আমি তো বলতে পারছি না। এখন ন্যায় চাইছে এবং পরিবার পরিজনের সঙ্গে একবার আপনি ঘরে গিয়ে কথা বলুন। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছে, আপনারা ঘরে গিয়ে কথা বলুন, তারাও পরিষ্কার কথা বলেছে, আমরা ইম্পার্শিয়াল ইনকোয়ারি চাই, আপনারা সিবিআই কে দিয়ে তদন্ত করান। তাদের একটাই বক্তব্য যে আমরা আমাদের মেয়েকে ফিরে পাবো না। কিন্তু আরেকটা ইংলিশ কথা বলে দিচ্ছি, শুরু করলেন, আরেকটা ইংরেজি কথাও শুনে নিন, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। এবং এর থেকে দুঃখজনক ঘটনা পশ্চিমবঙ্গের মানুষ
দেবনারায়ণদার প্রশ্ন হচ্ছে আপনারাই বা কেন বিচার বিভাগীয় তদন্ত চাইছেন না, আপনারাই বা কেন সিবিআই চাইছেন? আমার প্রশ্ন তাই। এবং মানে ওনাদের পক্ষ থেকে একজন সে কৌস্তব থেকে আরম্ভ করে আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুন তোমাদেরও কিছু লুকানো সিবিআই এর কথা বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে সিবিআই করতে চাইছেন 4 দিন পরে সেটা এত দেরি করে কেন করছেন? উনি এখন করতে বলুন না। আপনার নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন তার কলকাতা পুলিশ সঠিক বিচারটা মানুষ চায়, সঠিক বিচারটা মানুষ চায়। সিবিআই সরকার ইমিডিয়েট কিন্তু একেবারে শুরুর দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বারবার বলছেন, সেটা হচ্ছে আমাদের লুকোনোর কিছু নেই। কালও বললেন আমাদের কিন্তু এতে কোনো লেনা দেনা নেই। তাহলে সরকারের যখন কোনো লেনা দেনা নেই, সরকারের যখন কোনো লুকোনোর কিছু নেই, একেবারে লিখিত অর্ডার সিবিআই তদন্ত চাই, এটা বলতে সরকারের এত দ্বিধা কিসের, এত সময় এই জায়গায় তো বারবার বলছি যে তথ্য প্রমাণ লোপাট করছেন, কাকে আড়াল করার চেষ্টা করছেন, কোন নৌকার বাহনের সন্তানকে আড়াল করার চেষ্টা করছেন, ভাবতে হবে প্রত্যেকটা জিনিস। আজকে কেন রবিবার, কেন জায়গাটা অনেক ছোট, বারবার সবাই জানছে প্লেস অফ অকারেন্স, সেই জায়গাটা দুদিনের মধ্যে নয়, কেন 48 ঘন্টার মধ্যে নয়? আজকে 4টে পিল ফাইল হয়েছে গতকাল জনস্বার্থ মামলা হাইকোর্টে, আমরাও কালকে আইনজীবীরা প্রতিবাদে নেমেছিলাম। আজকে তার শুনানি আছে। সেই জায়গায় প্রতিটা মানুষ, সারা বাংলার প্রতিটা সমাজের মানুষ এই জঘন্য পৈশাচিক বললে কম বলা হবে, সেই জায়গাতে ভাবতে হয় যে বাংলার সরকার যে চালাচ্ছে তার নিরপেক্ষ বিচার চাইছে, তদন্ত হোক, যেভাবেই হোক বিচার চাই। বেশ ডক্টর হক, আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দফায় দফায়, কাল থেকে শুরু হয়েছে 7 জনকে, তাদের মধ্যে 4 জনকে আবার ডাকা হলো, পিজিটিরা রয়েছেন এবং অ্যাসিস্ট্যান্ট সুপার যার বিরুদ্ধে প্রাথমিক একেবারে শুরুর দিন থেকে অভিযোগ, তাকে জিজ্ঞাসাবাদের জন্য চেস্ট মেডিসিন এইচওডি তাদেরকে ডাকা হচ্ছে। আপনারা কি কোথাও ভরসা পাচ্ছেন যে এই জিজ্ঞাসাবাদগুলো থেকে সেদিন আর যদি ভেতরের কেউ জড়িত থেকে থাকেন খোঁজ পাওয়া যাবে? যদি কেউ থাকে ভেতর বা বাইরের, সবাইকে দোষের শাস্তি পেতে হবে। আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কাউকে যেন রেয়াত না করা হয়, যে প্রভাবশালী হোক না কেন। আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। এক সেকেন্ড হচ্ছে শুধু অ্যাসিস্ট্যান্ট সুপার কেন, প্রিন্সিপাল নয় কেন? যে প্রিন্সিপাল ওখানে সরানো হলো তাকে পুনর্বাসন দেওয়া হলো, কি কান টানলে কি মাথা আসবে? যে প্রিন্সিপালকে যদি আন্ডার স্ক্যানার তদন্তের মুখোমুখি হতে হয় তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে নাকি? তাহলে প্রিন্সিপালকে পুনর্বাসন দিতে হলো। তার মানে সন্দীপ ঘোষের বিরুদ্ধেও আপনাদের আমরা তো বলছি সন্দীপ ঘোষকে তদন্তের মুখোমুখি হতে হবে এবং কোনো প্রশাসনিক পদে থাকতে পারবেন না। গতকাল রাত 2:30 পর্যন্ত যে জিবি হয়েছে তার সেকেন্ড পয়েন্টে এই পয়েন্টটাই আছে। তাহলে কোনো রকম অথরিটি যেন ওরকমভাবে কোনো রকম ঘিতাহুতি না দেয় অথরিটি। এবং আমি আরেকটা পয়েন্ট একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে সাধারণ মানুষের যে বিপত্তি হচ্ছে আপনারা দেখাচ্ছেন। আমরা বলতে চাইছি যে আরজিকর মেডিকেল কলেজের গেটকে কে বন্ধ করে রেখেছে? পুলিশ বন্ধ করে রেখেছে। ট্রলি কে ঢুকতে দিচ্ছে না? পুলিশ দিচ্ছে না। তাহলে এটা আন্দোলনকারীদের দায়ী নয়। সেকেন্ড হচ্ছে এমার্জেন্সি কিন্তু ডিস্টার্বেড নয়, এমার্জেন্সি খোলা আছে। আমরা কোনো ধর্মঘট বা বন্ধ করিনি, আমরা সিজ ওয়ার্ক করেছি। আমরা সিজ ওয়ার্ক করতে বাধ্য হয়েছি। আমরা টাইম দিয়েছিলাম 48 ঘন্টা ফর নন এসেন্সিয়াল সার্ভিস। আমরা এখন এসেন্সিয়াল সার্ভিস বন্ধ করতে বাধ্য হয়েছি আপ টু 14 আগস্ট 14 তারিখ পর্যন্ত, স্বাধীনতা দিবসের আগের দিন পর্যন্ত। যদি সরকার এর থেকে কোনো রকম কোনো তদন্তকে এসকেলেট না করেন, বিচার বিভাগীয় তদন্ত যাতে এসকেলেট না করেন, যে 6 দফা দাবি কালকে রাখা হয়েছে জিবির পরে, সেগুলোকে যদি না দেখেন তাহলে কিন্তু আন্দোলন বাড়বে। সারা দেশ জুড়ে আন্দোলন চলছে, গোটা রাজ্যে তো আন্দোলন চলছে। সারা রাজ্য আজকে মেডিকেল কলেজ বন্ধের মুখোমুখি, জুনিয়র ডাক্তাররা কাজ করছেন না। তার দায় কিন্তু রাজ্য সরকারকে নিতেই হবে। এবং রাজ্য সরকারের যারা অথরিটি, যারা লোকাল অথরিটি, তাদেরকেও তদন্তের মুখোমুখি হতে হবে। সন্দীপ ঘোষকে আজকে ন্যাশনাল মেডিকেল কলেজ আর কিছু ঘন্টা পরের পরে যদি ওরা জয়েন করতে যান, ওনার কালকে কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। তাহলে স্টুডেন্টরা যারা কে চাইছেন না, মুখ্যমন্ত্রী তাকে গার্ড করছেন কেন? কি আছে এর পিছনে? আমরা এটা জানতে চাই। আন্দোলনকারীরা এই কথাটাই বারবার বলছেন এবং আমরা আপামর জনসাধারণকে বলছি, এই রকম ব্রুটাল রেপ এবং খুনের পরে আপনারা চুপ থাকবেন না। এই মুহূর্তে দুটো প্রশ্ন রাজ্য সরকার দুটো প্রশ্নের মুখে রয়েছে। একটা হচ্ছে যে কারা এই ভয়ঙ্কর ঘটনা ঘটালো এবং তারপরও এত ঘন্টা পেরিয়ে যাওয়ার পর কেন যথোপযুক্ত ব্যবস্থা হচ্ছে না, এবং দ্বিতীয় এই যে আন্দোলনকে সামনে রাখছে রাজ্য সরকার, যার জেরে সাধারণ মানুষের পরিষেবায় ব্যাহত হচ্ছে, সমস্যার মুখে পড়তে হচ্ছে, এর দায়ও তো রাজ্য
সরকারেরই, কেন আন্দোলনকে থামানোর চেষ্টা হচ্ছে না, বৈঠক কেন হচ্ছে? একদমই রাজ্য সরকারি এসেন্সিয়াল জিনিস, মানুষের জীবন মরণের সমস্যা। আজকে ডাক্তারবাবুদের তাদের বিশ্রামের জায়গা নেই, আজকে 36 ঘন্টার ডিউটি কে দেয়, কোন প্রশাসন দেয়, সেই জায়গাগুলো ভাবতে হবে। আজকে ডক্টর সন্দীপ ঘোষ আজকে যে তিনি বলছেন সুপ্রিম কোর্টের অর্ডার আছে, নির্যাতিতার নাম বলতে নেই, তিনি নাম বলেছেন। আজকে বিএনএস এর ভারতীয় ন্যায় সংহিতার 72 ধারায় তার 2 বছরের জেল এক্ষুনি হয়। আজকে কিভাবে রাজ্য সরকার চলছে, আর কতটা নগ্ন হবি, করবি কত ক্ষমা, আর কটা মেয়ে মরলে তবে জাগবি তিলোত্তমা। জাগতে হবে, বাংলার সমাজ জেগে উঠুন। আমি বলছি, প্রত্যেকে বলছে যে এই মেয়েটার কি অবস্থা, যদি হতো, আমার আপনার মেয়ে যদি হতো, সেইটা দেখতে হবে। বাংলা ভাবুন, একেবারে নাগরিক সমাজও কিন্তু ইতিমধ্যেই পথে নেমেছে। কিন্তু ডক্টর খাঁ, ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে আমরা স্ট্যান্ড দেখছি যে আদালতে মুভ করেছেন আপনারা, অর্থাৎ আইনি লড়াইয়েও এগোবেন। আমরা আইনি লড়াইতেও এগোচ্ছি এবং আগামীকাল আমাদের কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় আমরা এই বিষয়ে, বিশেষ করে আমরা ন্যায় যেখানে আমরা পাচ্ছি না, আমরা অপেক্ষা করছিলাম, কারণ নির্যাতিতা পরিবারের সঙ্গে কথা বলেছিলাম, তারা অপেক্ষা করছিলেন এবং তারা যখন গতকাল বললেন যে তারা ন্যায় পাচ্ছেন না, আজকে তাদের বিচারের দাবিতে, যাতে তারা বলছেন যে আমি ওনার বাবা মার সঙ্গে কথা বলেছি, তো তারা বলছেন যে আমার মেয়েকে আমরা ফিরে পাবো না, কিন্তু আমরা বিচার চাই, যারা দোষী তাদেরকে আইডেন্টিফাই করুন। এই সবুজ আবির মাখা সন্দীপ ঘোষকে মাথার উপর রেখে একবার ন্যাশনাল তৃণমূলের অ্যাসেট, তিনি সবুজ আবির মাখেন তৃণমূলের জয়। ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণ করার জন্য সকলকে। একেবারে আলোচনার সময় শেষ, তবে বক্তব্য এটাই যে নিরপেক্ষ তদন্তের কথা প্রশাসন যতই মুখে বলুক না কেন, তদন্ত নিরপেক্ষ হচ্ছে না। সন্দীপ ঘোষকে কেন আড়াল করার চেষ্টা হচ্ছে, কেন তাকে অন্য জায়গায় সরানো হলো, আন্দোলন তীব্রতর হবে এমনটাই বলছেন আন্দোলনকারী চিকিৎসকরা। সকলকে ধন্যবাদ।